রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায় চুয়াচন্দন গল্প। আজকে গল্পের তৃতীয় পর্ব। চাপা দৃষ্টি বহির্ভূত হইয়া গেলে চন্দন দাস জিজ্ঞাসা করিল, এটি কে? বুড়ি তখনও হৃদকম্প দূর হয় নাই। সে বলিল, ও মাগি জমের দুধ। এমন ভয় হয়েছিল এখনই টুটে টিপে ধরতো। তুই যা দাদা, আর এখানে থাকিস? ওরে তুই আমাদের কি ভালো করবি? ভগবান আমাদের ভুলে গেছেন। তুই এখান থেকে পালা। শেষে কি মায়ের নিধি বেঘরে প্রাণ দিবি? চন্দন দাস বলিল, সে কি ঠান্দি, নাতিকে কে এমনই করে তাড়াতে হয়? একটা পান পর্যন্ত দিতে নেই। তাছাড়া চুয়া কিনতে এসেছি, চুয়া না দিয়েই তাড়িয়ে দিচ্ছিস? তুই কেমন বেনের মেয়ে? বুড়ি এবার হাসিয়া ফেলিল। এই ছেলেটির মুখের কথা যতই সে শুনিতেছিল ততই তাহার মন ভিজিতেছিল। তাহার প্রাণের একান্তে বিগলিত মূর্যমান আশা একটু মাথা তুলিল। তবে কি এই শেষ সময় ভগবান মুখ তুলিয়া চাহিলেন? বুড়ি মনে ভাবিল, যা হয় তা হয়, একবার শেষ চেষ্টা করিয়া দেখিব। কে বলিতে পারে, হয়তো অভাগিনীর ভাগ্যে চরম দুর্গতি বিধাতা লেখেন নাই। নচেৎ নিরাশার গাঢ় অন্ধকারের মধ্যে এই অপরিচিত বন্ধু কোথা হইতে আসিয়া জুটিল। তখন বুড়ি সংকল্প স্থির করিয়া বলিল, ও মা, সত্যি তো চুয়ার কথা মনে ছিল না। তা দেব দাদা, কিন্তু বড় দামি জিনিস, দাম দিতে পারবে তো? দাম কত? জীবন, যৌবন, মন, প্রাণ সব দিলেও সে জিনিসের দাম হয় না। চন্দন দাস একটু অবাক হইল, কিন্তু হারিবার পাত্র সে নয়। বলিল, আচ্ছা আগে জিনিস দেখি। এই যে দেখাই। ওলো, ও চুয়া, একবার এদিকে আয় তো দিদি। চন্দন দাস তড়িৎ পৃষ্ঠের মতো চমকিয়া উঠিল। তবে মেয়েটির নাম চুয়া। সে চুয়া কিনিতে এখানেই আসিয়াছে। এ কি দৈব যোগাযোগ! কি বলছো ঠান্দি? বলিতে বলিতে চুয়া অন্দরের দরজার সম্মুখে আসিয়া দাঁড়াইল। চন্দন দাসকে দেখিয়া সে চমকিয়া বুকের উপর হাত রাখিল। চন্দন দাস সেই দিকেই তাকাইয়াছিল। দেখিল চুয়ার কুমুদের মতো গাল দুটিতে কে যেন কাঁচা সিঁদুর ছড়াইয়া দিল। তারপর ম্রিয়মান লজ্জায় তাহার চোখ দুটি ধীরে ধীরে নত হইয়া পড়িল। চন্দন দাস বুঝিল চুয়া তাহাকে চিনিতে পারিয়াছে। পথের ক্ষণিক দেখা মুগ্ধ পান্থকে ভোলে নাই। বুড়ি বলিল, চুয়া, অতিথি এসেছে, একটু মিষ্টিমুখ করা পান দে। চুয়া মুখ তুলিল না। আস্তে আস্তে চন্দন দাসের সতৃষ্ণ চক্ষুর সম্মুখ হইতে সরিয়া গেল। কিছুক্ষণ কোনো কথা হইল না। চন্দন দাস দ্বারের দিকে তাকাইয়াই রহিল। শেষে বুড়ি বলিল, আমার চুয়াকে দেখলে? দেখলাম। আগেও যে দেখিয়াছে তাহা আর চন্দন দাস ভাঙিল না। বুড়িও সেদিক দিয়া গেল না। বলিল, কেমন মনে হলো? মনে হলো। সহসা চন্দন দাস বুড়ির দিকে ঝুঁকিয়া ব্যগ্রকণ্ঠে বলিয়া উঠিল, ঠান্দি, চুয়ার কি বিপদ আমায় বলো। কেন তোমাদের সবাই যাতে ঠেলেছে? ওর এখনো বিয়ে হয়নি কেন? দ্বারের নিকট হইতে জবাব আসিল, কি হবে তোমার শুনে? এক হাতে ফুল কাঁসার ছোট রেকাবির উপর চারখানি বাতাসা ও দুটি পান, অন্য হাতে জলের ঘটি লইয়া চুয়া ফিরিয়া আসিয়াছে। চন্দন দাসের শেষ কথাগুলি সে শুনিতে পাইয়াছিল। শুনিয়া লজ্জায় ধিক্কারে তাহার মন ভরিয়া উঠিয়াছিল। কেন এই অপরিচিত যুবকের এত কৌতূহল? তাহাকে বলিয়াই বা লাভ কি? চুয়া রেকাবি ও ঘটি চন্দন দাসের সম্মুখে নামাইয়া আরক্ত মুখে তীব্র অধীশ্বরে বলিল, কে তুমি? কোথা থেকে এসেছো? কি হবে তোমার আমাদের কথা শুনে? ক্ষণকালের জন্য চন্দন দাস বিস্ময় হতবাক হইয়া রহিল। তারপর উঠিয়া দাঁড়াইয়া চুয়ার মুখের উপর চোখ রাখিয়া শান্ত সংযত স্বরে বলিল, চুয়া, আমি তোমার স্বজাতি। আমার বাড়ি অগ্রদ্বীপ। নবদ্বীপের ঘাটে আমার নৌকা বাঁধা আছে। তোমার কি বিপদ আমি জানি না, কিন্তু আমি যদি তোমায় সাহায্য করতে চাই, আমার সাহায্য তুমি নেবে না? চুয়ার মুখ হইতে সমস্ত রক্ত নামিয়া গিয়া মুখখানা সাদা হইয়া গেল। তাহার চোখে পরিত্রাণের ব্যাকুল আকাঙ্ক্ষা ও ক্ষণ বিস্ফারিত আশার আলো ফুটিয়া উঠিল। কয়েক মুহূর্তের জন্য তাহার মুখ দিয়া কথা বাহির হইল না। তারপর সে রুদ্ধস্বরে বলিয়া উঠিল, কেন আমাকে মিছে আশা দিচ্ছ? বলিয়া দাঁতে ঠোঁট চাপিয়া দ্রুতপদে প্রস্থান করিল। চন্দন দাস বসিয়া পড়িল। কিয়ৎকাল বসিয়া থাকিয়া অন্যমনস্কভাবে একখানা বাতাসা তুলিয়া লইয়া মুখে দিল। তারপর আলগোছে ঘটির জল গলায় ঢালিয়া জলপান করিল। শেষে পান দুটি মুখে পুড়িয়া বুড়ির দিকে তাকাইয়া মৃদুস্বরে
হাসে বলিল, ঠান্দি, এবার তোমার গল্প বলো। বলবো, কিন্তু তুমি আগে একটা কথা দাও। কি? তুমি ওকে উদ্ধার করবে? করব, অন্তত প্রাণপণে চেষ্টা করব। বেশ, উদ্ধার করা মানে ওকে এদেশ থেকে নিয়ে পালাতে হবে। পারবে? পারবো, খুব পারবো। ভালো, কিন্তু তারপর? তারপর কি? বুড়ি একটু দ্বিধা করিল, শেষে বলিল, কিছু মনে করো না, সব কথা স্পষ্ট করে বলাই ভালো। তুমি জোয়ান ছেলে, চুয়াও যুবতী মেয়ে, ওকে চুরি করে নিয়ে যাবে, তারপর? চন্দন দাস জিজ্ঞাসু নেত্রে চাহিয়া রহিল। বুড়ি তখন স্পষ্ট করিয়া বলিল, ওকে বিয়ে করতে পারবে? চন্দন দাসের চোখের সম্মুখে যেন একটা নতুন আলো জ্বলিয়া উঠিল। সে উদ্ভাসিত মুখে বলিল, পারবো। তোমার বাপ মা, তারা আমার কথায় অমত করবেন না? বৃদ্ধা কম্পিত স্বরে বলিল, বেঁচে থাকো দাদা, তুমি বড় ভালো ছেলে, কিন্তু ছুরির যা কপাল। বুড়ি তখন চুয়ার কাহিনী বলিতে আরম্ভ করিল। চন্দন দাস করতলে কপল রাখিয়া শুনিতে লাগিল। শুনিতে শুনিতে সে টের পাইল চুয়া কখন চুপি চুপি আসিয়া দ্বারের পাশে দাঁড়াইয়াছে। চুয়ার বাপের নাম কাঞ্চন দাস। বেনেদের মধ্যে সে বেশ সঙ্গতি সম্পন্ন গৃহস্থ ছিল। চুয়ার বয়স যখন 7 বৎসর, তখন কাঞ্চন দাস বাণিজ্যের জন্য নৌকা সাজাইয়া সমুদ্র যাত্রা করিল। কাঞ্চন দাসের নৌকা গঙ্গার বাঁকে অদৃশ্য হইয়া গেল, আর ফিরিল না। সংবাদ আসিল নৌকাডুবি হইয়া কাঞ্চন দাস মারা গিয়াছে। এই ঘটনার 1 বৎসর পরে চুয়ার মাও মরিল। তখন বুড়ি ছাড়া দেখিবার আর কেহ রহিল না। বুড়ি কাঞ্চন দাসের মাসি। 8 বছর বয়স হইতে সে হাতে করিয়া চুয়াকে মানুষ করিয়াছে। নৌকাডুবিতে কাঞ্চন দাসের সমস্ত সম্পত্তি ভরাডুবি হইয়াছিল, কেবল এই ভদ্রাসনটি বাঁচিয়াছিল। বুড়ি দোকান করিয়া কষ্টে সংসার চালাইতে লাগিল। এইভাবে বৎসরাধিকাল কাটিল। চুয়ার বয়স যখন 10 বছর, তখন এক গৃহস্থের ছেলের সঙ্গে তাহার বিবাহের সম্বন্ধ হইল। এই সময় একদিন জমিদারের ভাতসপুত্র ঘোড়ায় চড়িয়া এই পথ দিয়া যাইতেছিল। চুয়াকে বাড়ির সম্মুখে খেলা করিতে দেখিয়া সে ঘোড়া হইতে নামিল। দুর্দান্ত জমিদারের মহাপাষণ্ড ভাইপো মাধবের নাম শুনিয়া দেশের লোক তো দূরের কথা, কাজী সাহেব পর্যন্ত থরথর করিয়া কাঁপে। রাজার শাসন, সমাজের শাসন কিছুই সে মানে না। জাতিতে ব্রাহ্মণ হইলে কি হয়, স্বভাব তার চণ্ডালের মতো। সে 10 বছরে চুয়াকে চিবুক তুলিয়া ধরিয়া দেখিল। তারপর বাড়িতে আসিয়া তাহার পরিচয় জিজ্ঞাসা করিল। বুড়ি ভয় ভয় পরিচয় দিল। শুনিয়া মাধব বলিল, এ মেয়ের বিবাহ দেওয়া হইবে না, ইহাকে দৈব কার্যের জন্য মানত করিতে হইবে। 16 বছর পর্যন্ত কুমারী থাকিবে, তারপর মাধব আসিয়া তাহাকে লইয়া যাইবে। তান্ত্রিক সাধনায় উত্তরসাধিকার স্থান অধিকার করিয়া কন্যার 16 বছরের কৌমার্য সার্থক হইবে। সাধক স্বয়ং মাধব। এই হুকুম জারি করিয়া মাধব প্রমাণ করিল। বাড়িতে কান্নাকাটি পড়িয়া গেল। তান্ত্রিক সাধনার গুড়ো মর্মার্থ বুঝিতে কাহারও বাকি রইল না। বণিক সমাজ মাধবের বিরুদ্ধে কিছু করিতে সাহস করিল না। তাহারা চুয়াকে জাতিচ্যুত করিল। বিবাহ ভাঙিয়া গেল। ক্রমে চুয়ার বয়স বাড়িতে লাগিল। 12 বছর বয়স হইল। বুড়ি দেশে কাহারও নিকট সাহায্য না পাইয়া শেষে চুয়াকে লইয়া দেশ ছাড়িয়া পালাইবার মতলব করিল। কিন্তু বুড়ির হাতে পয়সা কম, আত্মীয় বন্ধুরও একান্ত অভাব। তাহার মতলব স্থির হইল না। মাধবের কানে সংবাদ গেল। মাধব আসিয়া বুড়িকে পদাঘাত মুষ্টাঘাত দ্বারা শাসন করিল। তারপর চুয়ার পাহারা দিবার জন্য চাপাকে পাঠাইয়া দিল। নাপিত কন্যা চাপা চুয়ার অভিভাবিকার পদে অধিষ্ঠিত হইল। চাপা বয়সকালে তান্ত্রিক সাধন ভজন করিয়াছিল, এখন যৌবনান্তে ধর্মকর্ম ত্যাগ করিয়াছে। সে চুয়া ও বুড়ির উপর কড়া নজর রাখিতে লাগিল। এইভাবে 4 বৎসর কাটিয়াছে। কয়েকদিন আগে মাধব আসিয়াছিল। সে চুয়াকে দেখিয়া গিয়াছে এবং বলিয়া গিয়াছে যে আগামী অমাবস্যার রাত্রিতেই চুয়াকে দৈব কার্যে উৎসর্গ করিতে হইবে। সেজন্য যেন সে প্রস্তুত থাকে। অনুষ্ঠানে যাহাতে কোনো ত্রুটি না হয়, এজন্য মাধব নিজেই সমস্ত বিধান দিয়া গিয়াছে। অমাবস্যার সন্ধ্যার সময় চুয়া গঙ্গার ঘাটে গিয়া স্নান করিবে। স্নানান্তে রক্তবস্ত্র, জবামাল্য ও রক্তচন্দনের ফোঁটা পড়িয়া ঘাট হইতে একেবারে সাধনস্থলে অর্থাৎ মাধবের উদ্যান বাটিকায় উপস্থিত হইবে। সঙ্গে ঢাক ঢোল ইত্যাদি বাজিতে বাজিতে যাইবে। মাধব এইরূপ শাস্ত্রীয় ব্যবস্থা দিয়া চলিয়া যাইবার পর 5 দিন কাটিয়া গিয়াছে। আজ কৃষ্ণ চতুর্দশী, কাল অমাবস্যা। গল্প শেষ করিয়া বুড়ি কাঁদিতে কাঁদিতে বলিল, দাদা, সব কথা তোমায় বললুম,
এখন দেখো যদি মেয়েটাকে উদ্ধার করতে পারো, তুমি ছাড়া ওর আর গতি নেই। গল্প শুনিতে শুনিতে চন্দন দাসের বুকের ভিতরটা জ্বালা করিতেছিল। ওই দানব প্রকৃতি লোকটার বিরুদ্ধে ক্রোধ ও আক্রোশ অগ্নিশিখার মতো তাহার দেহকে দাহ করিতেছিল। সে দাঁতে দাঁত চাপিয়া বলিয়া উঠিল, আমি যদি চুয়াকে বিয়া করে কাল আবার নৌকায় তুলে নিয়ে দেশে নিয়ে যাই, কে কি করতে পারে? দ্বারের আড়ালে চুয়ার বুক দূর দূর করিয়া উঠিল, কিন্তু বুড়ি মাথা নাড়িয়া ক্রুদ্ধস্বরে বলিল, তা হয় না দাদা, চাপা রাক্ষসী আছে, সে কখনোই হতে দেবে না। চন্দন দাস বলিল, চাঁপাকে সোনায় মুড়ে দেব, তাতে রাজি না হয় মুখে কাপড় বেঁধে ঘরে বন্ধ করে রাখবো। বুড়ি কাঁপিতে লাগিল। এতখানি দুঃসাহস তাহার পক্ষে কল্পনা করাও দুষ্কর, কিন্তু বুড়ির প্রাণে আশা জাগিয়াছিল। আশা একবার জাগিলে সহজে মরিতে চায় না। তবু বুড়ি কাঁপিতে কাঁপিতে বলিল, সে যেন হলো, কিন্তু বিয়ে হবে কি করে? বিয়ে দেবে কে? কেন, নদের কি পুরুত নেই? বৃদ্ধা মাথা নাড়িয়া বলিল, আমি মাধবকে জানো না, তার ভয় কোনো বামুন রাজি হবে না। চন্দন দাস আশ্চর্য হইয়া বলিল, এখানকার বামুনরা এত ভীরু? কার ঘাড়ে 10টা মাথা আছে দাদা, যে জমিদারের ভাইপোর শত্রুতা করবে? তা শুনেছি জগন্নাথ ঠাকুরের ছেলে নিমাই পণ্ডিত বড় ডাকাবুকো ছেলে, কাউকে ভয় করেন না। বয়স কম কিনা, কিন্তু তিনি কি রাজি হবেন? চন্দন দাস মহা উৎসাহে দাঁড়াইয়া উঠিয়া বলিল, ভালো মনে করিয়ে দিয়েছ ঠান্দি, নিমাই পণ্ডিতই উপযুক্ত লোক। তাকে আমি আজ গঙ্গাঘাটে দেখেছি, ঠিক দেবতার মতো চেহারা, তিনি নিশ্চয়ই রাজি হবেন। ঠান্দি, আমি এখন তার খোঁজে চললাম, ওবেলা সব ঠিক করে আবার আসবে। তখন কিন্তু তিনি যদি রাজি না হন? চন্দন দাস চিন্তা করিল, যদি রাজি না হন, তিনি রাজি হন বা না হন, রাত্রিতে কোনো সময় আমি আসবই। নাই বা হলো বিয়ে, আজ রাত্রিতে চুয়াকে চুরি করে নিয়ে যাব, তারপর দেশে গিয়ে বিয়ে করব, কি বলো? বুড়ির মুখে আশঙ্কার ছায়া পড়িল। চন্দন দাস যে কোনো দূরভিসন্ধি নাই তাহা সে অন্তরে বুঝিতেছিল, কিন্তু তবু চন্দন দাস একেবারে অপরিচিত, একজন ধূর্ত প্রবঞ্চক নয়, তাহা বুড়ি কি করিয়া জানিবে? বারবার দাগা পাইবায় মন বড় সন্দিগ্ধ হইয়া উঠিয়াছিল। সে ইতস্তত করিতে লাগিল। এমন সময় চুয়া দরজার আড়াল হইতে বাহির হইয়া আসিল। সংশয় সংকোচ করিবার তাহার আর সময় ছিল না। একদিকে অবশ্যম্ভাবী সর্বনাশ, অন্যদিকে সম্ভাবনা। চুয়া সজল চক্ষু চন্দন দাসের মুখের ওপর রাখিয়া কম্পিত কণ্ঠে কহিল, তুমি আজ রাত্রিতে এসো। নিমাই পণ্ডিত যদি রাজি না হন, তবু তোমার ধর্মের উপর বিশ্বাস করে আমি তোমার সঙ্গে যাব। চন্দন দাসের বুক নাচিয়া উঠিল। সে আনন্দের উচ্ছ্বাসে কি বলিতে যাইতেছিল, এমন সময় বাধা পড়িল। গলির মধ্যে দ্রুত অশ্বক্ষুরধ্বনি শোনা গেল। চুয়া একটা আর্ত চিৎকার গলার মধ্যে রোধ করিয়া ছুটিয়া পালাইয়া গিয়া ঘরে দরজা বন্ধ করিয়া দিল। বুড়ি থরথরভাবে কাঁপিয়া 2 হাঁটুর মধ্যে গুজিয়া বসিয়া পড়িল। পরক্ষণেই একজন অশ্বারূঢ় ব্যক্তি বাড়ির সম্মুখে আসিয়া ঘোড়া থামাইল। লোক গায়ে লাল রঙের কুর্তা, কোমরে তরবারি, মাথায় পাগনায়, ঝাঁকড়া রুক্ষ চুল পর্যন্ত পড়িয়াছে, কপালে প্রকাণ্ড একটা সিঁদুরের ফোঁটা। ফোঁটার নিচে বিশ্ব ভাটার মতো চোখ দুটো প্রায় অনুরূপ রক্তবর্ণ, মুখে ঘনকৃষ্ণ গোপ এবং গালে গালপাট্টা। বয়স বোধ করি 45। এই ভীষণাকৃতি লোকটার মুখের প্রতি অবয়বে যেন জীবনব্যাপী দুষ্কৃতি ও পাপ পঙ্কিল রেখায় অঙ্কিত হইয়া আছে। এমন দুষ্কার্য নাই যাহা সে করে নাই, এমন মহাপাতক নাই যাহা সে করিতে পারে না। একটা ঘৃণার শিহরণ চন্দন দাসের উপর দিয়া বহিয়া গেল। সে চিনিল, ইনি জমিদারের দুর্দান্ত ভাতসপুত্র মাধব। মাধব এক লাফে ঘোড়া হইতে নামিয়া ঘোড়া ছাড়িয়া দিয়া দালানের উপর উঠিল। সম্মুখেই চন্দন দাস। রক্তচক্ষু দ্বারা আপাদমস্তক তাহাকে নিরীক্ষণ করিয়া স্বভাব কর্কশ ভয়ঙ্কর সুরে মাধব প্রশ্ন করিল, তুই কে? চন্দন দাসের ইচ্ছা হইল মাধবের দম্ভস্ফীত মুখে একটা লাথি মারে, কিন্তু তাহা সে করিল না। তাহার মাথার মধ্যে বিদ্যুতের মতো চিন্তাকার্য চলিতেছিল। মাধবের অভাবনীয় আবির্ভাবে তাহার সমস্ত মতলব পণ্ড হইয়া গিয়াছিল। সে ভাবিতেছিল, এ অবস্থায় কি করিলে সব দিক রক্ষা হয়। মাধবের সঙ্গে একটা গণ্ডগোল বাঁধাইলে লাভ হইবে না, বরং অনিষ্টের সম্ভাবনা। উপস্থিত ক্ষেত্রে কোনো হাঙ্গামা না করিয়া অপস্থিত হওয়াই সুবিবেচনার কাজ। অথচ এই পাষণ্ডটার মুখ দেখিলে ও কথা শুনিলে মেজাজ ঠিক রাখা দুষ্কর। চুয়ার সর্বনাশ করিবার জন্যেই এই নরপশু
তাহার 6 বৎসর জিয়াইয়া রাখিয়াছে। ভাবিতে চন্দন দাসের চোখের দৃষ্টি পর্যন্ত রক্তাভ হইয়া উঠিল। তবু সে যথাসাধ্য আত্মদমন করিয়া মাধবের কথার উত্তর দিল। বলিল, সে খোঁজে তোমার দরকার কি? মাধব একটা অকথ্য গালি দিয়া বলিল, তুই এখানে কি চাস? চন্দন দাস আর ধৈর্য রক্ষা করিতে পারিল না, তাহার মাথায় খুন চাপিয়া গেল। সে প্রত্যুত্তরে মাধবের নাসিকায় বজ্রসম কিল বসাইয়া দিয়া বলিল, এই চাই। এই নিরীহ দর্শন যুবকের নিকট হইতে মাধব এত বড় দুঃসাহসিক কার্য একেবারে প্রত্যাশা করে নাই। সে চক্ষে সরিষার ফুল দেখিয়া মাটিতে পড়িয়া গেল। চন্দন দাস দেখিল আর বিলম্ব করা সমীচীন নয়। সে নিরস্ত্র মাধবের কোমরে তরবারি রইয়াছে। ঘোড়াটা সম্মুখেই দাঁড়াইয়াছিল। সে দালান হইতে লাফ দিয়া তাহার পিঠে চড়িয়া বসিল। এই সময় মাধব ষণ্ডের মতো গর্জন করিয়া কোমর হইতে তরবারি বাহির করিয়া উঠিয়া দাঁড়াইল। কিন্তু তাহার নাগালে পৌঁছাইবার পূর্বেই চন্দন দাস তেজি ঘোড়ার পেট 2 পায়ে চাপিয়া ধরিয়া সবেগে ঘোড়া ছুটাইয়া দিল। আজকের পর্বটি এখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই 4র্থ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।